বাংলা চর্চাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা অদ্ভুত বিষয় নিয়ে এসেছি, ব্যাকরণ শিক্ষার কৌশল। এই যে ট্যাগওয়ার্ডটা এটা নিতে বাধ্য হলাম তার কারণ এটা ভীষণ ট্রেন্ডিং। আমরা সবাই ছটফট করি কিভাবে আমরা ব্যাকরণ শিখতে পারবো, কি উপায়ে, কোন উপায়ে সহজে আমার বিনা পরিশ্রমে আমি ব্যাকরণটাকে আয়ত্ত করে নিতে পারবো। তার কারণ একটাই, আমাদের দীর্ঘদিনের একটা বদ্ধমূল ধারণা হয়ে আছে ব্যাকরণ ভীষণ জটিল। আমাদের চেতনার মধ্যে, আমাদের ভাবনার মধ্যে কোথাও একটা বিষয়কে, একটা দুশ্চিন্তাকে গেঁথে দেওয়া হয়েছে। ব্যাকরণ নীরস, ব্যাকরণ খুব কষ্টসাধ্য ব্যাপার। ফলে আমরা সব সময় এই ব্যাকরণকে আয়ত্ত করার জন্য সহজ কৌশল, সহজ উপায় এইগুলোর খোঁজ করি। ফলে বিষয়টা আমাদের সকলের কাছে একটা ভাবনা, একটা দুশ্চিন্তা। এবং এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি। যারা মনে করে যে শুধু ট্রিক্স অ্যাপ্লাই করলে ব্যাকরণ শেখা হয়ে যাবে, এই ভিডিও তাদের জন্য নয়। আমি এখানে কিন্তু কোনো ট্রিক্স বলবো না। যারা মনে করবে অতি সহজে ৮টা-১০টা উপায় আমি ভালো করে শুনলেই আমার ব্যাকরণ হয়ে যাবে, এই ভিডিও তাদের জন্যও নয়। যারা মনে করবে আমি এই কৌশলগুলোকে ফলো করলে পরে আমার পরীক্ষাতে আমি বেশ ভালো কিছু করতে পারবো, এটা তাদের জন্যও নয়। যারা আসলে ব্যাকরণ শিখতে চায়, যারা আসলে ব্যাকরণটাকে আয়ত্ত করতে চায়, এই ভিডিওটা তাদের জন্য। আসলে ব্যাকরণে আমরা ভুলটা করি কোথায়, ব্যাকরণে আমাদের ভুলটা হয় কোথায়, সেইটাকে আমাদের প্রথম খুঁজতে হবে। ব্যাকরণে আমরা কেন স্কোর কম করি? ব্যাকরণের বেশ কিছু কিছু নির্দিষ্ট অধ্যায় আছে, যে অধ্যায়গুলো শুনলে পরে আমাদের ভয় পায়। সেই ভয়টার কারণটাকে অনুসন্ধান করতে হবে। এবং এইগুলোর ক্ষেত্রে দুটো কারণ আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমাদের এই ভয়ের জন্য। ১ নম্বর হচ্ছে আমাদের উপযুক্ত মানের বই নেই। কথাটা হয়তো ছোট মুখে বড় হয়ে যাচ্ছে, কিন্তু যে বিশ্লেষণী ব্যাকরণের দরকার, সেই বিশ্লেষণী ব্যাকরণ কিন্তু আমাদের নেই। একটু পরে ধীরে ধীরে আমি উদাহরণগুলো যখন দেব তখন ক্লিয়ার হবে। আর ২ নম্বর হচ্ছে উপযুক্ত মানের শিক্ষক, যারা নির্দিষ্ট পদ্ধতিতে ব্যাকরণটা শেখাবেন। দীর্ঘদিন ধরে স্কুলে স্টুডেন্টদেরকে পড়াতে যে এই সমস্যাগুলোর সম্মুখীন হই, এবং সেই জায়গাতে আমাদের নিজেদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার বারবার সম্মুখীন হই আমরা। এমনও বেশ কিছু জায়গা থাকে যে জায়গাগুলো কিন্তু আমাদের বিড়ম্বনায় থাকে। তাহলে দেখে নিই আমরা আসলে কোন ধরনের ভুলগুলো করি এবং এই ভুলগুলোর পিছনে কি আছে। যেমন একটা উদাহরণ যদি দিই তাহলে পরে ক্লিয়ার হবে। আমরা একটা সাধারণ প্রশ্ন নিয়েছি। প্রশ্নটা হচ্ছে, সে, তুমি ও আমি যাব কোন শ্রেণীর বাক্য? আমি জানি না কতজন ঠিক করবে, কিন্তু আমার যা ধারণা, আমার যা অভিজ্ঞতা, তাতে অন্তত এটা 70 থেকে 80% স্টুডেন্ট কিন্তু বলবে যৌগিক বাক্য। পার্সেন্টেজটা বেশিও হতে পারে, এটা বলবে। কেন বলবে? তার একটাই কারণ। তার কারণ হচ্ছে এখানে আমি সঙ্গে সঙ্গে দেখে নিলাম ও আছে, আমার অব্যয় আছে, সংযোজক অব্যয়। আমরা যখন ব্যাকরণগুলো পড়ি, ব্যাকরণগুলো পড়ার সময় আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়। আবার কেউ কেউ আমাদের শর্টকাট ট্রিক্সে বলেও থাকেন যে অব্যয় যদি থাকে, ও, কিন্তু, এবং, তথা, যাই হোক যে কোনো ধরনের অব্যয় থাকলেই সেটা যৌগিক বাক্য হবে। কিন্তু হবে না, এটা কিন্তু সরল বাক্য। সরল বাক্য কেন সরল বাক্য? তার কারণ হচ্ছে এখানে সে, তুমি ও আমি এই তিনটে হচ্ছে কর্তা, কিন্তু
কর্তা আমরা একে তিনটেকে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে ধরবো না, এরা তিনটেই হচ্ছে আসলে তিনটে পৃথক পৃথক উদ্দেশ্য পদ। এই তিনটা উদ্দেশ্য পদ মিলে একটা উদ্দেশ্য পদ গঠন করেছে, এবং উত্তম পুরুষের যে কর্তা বা উত্তম পুরুষের যে উদ্দেশ্য পদ আছে, ক্রিয়াপদ শুধুমাত্র তাকে অনুসরণ করছে। সে যাব, তুমি যাব হয়নি, আমি যাব। তাহলে এটা আলাদা আলাদা বাক্য নয়। সে যাব হয় না, তুমি যাব হয় না। যদি হতো সে যাবে, তুমি যাবে, ও আমি যাব, তাহলে যৌগিক বাক্য হতো। কিন্তু এই যাবে ক্রিয়াপদ সের সাথে বা তুমির সাথে যায় না, ফলে যৌগিক বাক্য হবে না। আমরা যখন পড়ি, আমরা এই ভুলগুলো কিন্তু বারবার করে যাই। আমরা সংজ্ঞাটা পড়িনি, আমরা বেশ কয়েকটা উদাহরণ পড়ে নিই, আমরা বুঝে গেলাম যে সরল বাক্য ভীষণ সরল। সরল বাক্যের মধ্যে কোনো কিছু নয়, সরল বাক্য পড়ার কোনো প্রয়োজন নেই। এবং আমাদের এই যে আপাত নিরীহতা, সেটাই ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আমাদের সবথেকে বড় সমস্যা তৈরি করে। আরেকটা উদাহরণ নিই, গভীর গভীরতা কোন শ্রেণীর পদ? দুটো পৃথক পৃথক। গভীর কোন পদ, গভীরতা কোন পদ? আমরা কনফিউশনে পড়ে যাই, আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমি দুটো উদাহরণ দিয়ে দিয়েছি, যদি একটা দেওয়া থাকতো আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের একটা প্রয়োগগত দিক আছে। আমরা মাথা চুলকোতে আরম্ভ করি যে ও তাহলে গভীর কি হবে বা গভীরতা কি হবে, সঙ্গে সঙ্গে শব্দটার গঠন, পদটার গঠনের দিকে আমরা কেউ কেউ চলে যাই, যে তার আমরা সঙ্গে সঙ্গে আমাদের কেউ বলে দিয়েছে তা, তয়েব, এই ধরনের প্রত্যয়গুলো যুক্ত হয়ে আমরা বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষণ, এই সব বিশেষ্য, এই সমস্তগুলো আমরা করে থাকি। কিন্তু আমরা কেন ওই দিকে যাব? সাধারণ কথায় আমরা একটা বাক্য গঠন করব, কারণ পদ আমার অবশেষে বাক্যে মুক্তি পায়। তাহলে আমি যদি বলি পুকুরটি গভীর, এখন পুকুরটি যদি গভীর বলি, তাহলে পুকুরটি কেমন না গভীর? তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমি বিশেষণ পদ পাই, তাহলে এখানে আমার গভীর হয়ে গেল বিশেষণ, আর আমার আর ভাবতেই হবে না। তাহলে বিশেষণের পরে আমার তার থেকে যেটা তৈরি হবে সেটা তো বিশেষণ, বিশেষ্য হবে। পুকুরটির গভীরতা নেই, তাহলে এখন যদি বলি পুকুরটির গভীরতা নেই, গভীরতা নেই, তাহলে বলি পুকুরটির কি নেই? গভীরতা নেই। বিশেষ্য হয়ে গেল, কি দিয়ে প্রশ্ন করলে আমরা বিশেষ্য পাই। তাহলে কোথাও আমাকে নিখুঁতভাবে পড়তে হবে, আবার শুধুমাত্র সংজ্ঞা, শুধুমাত্র উদাহরণ পড়লে হবে না। 2 নম্বর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন বাক্যের মধ্য থেকে কোনো একটা পদ পরিচয় জানতে চাইব, তখন সেই জায়গায় আমি যখন পারবো না, তখন আমাকে তার প্রয়োগগত দিকটাকে বিচার বিবেচনা করে দেখতে হবে। আমাদের সমস্যার আরো উদাহরণ আছে, উদাহরণ নিলে পরে আমরা বুঝতে পারবো। পাখি গান গায়, এখন বললো যে এখানে যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা কোন ধরনের ক্রিয়া? হয়তো অপশন আমার দেওয়া থাকলো অনেক রকমের, সকর্মক দেওয়া থাকলো, অকর্মক দেওয়া থাকলো, সমাপিকা দেওয়া থাকলো, অসমাপিকা দেওয়া থাকলো, আমার এইগুলো থাকবে। দ্বিকর্মক দেওয়া থাকলো, কোনোটি নয়। তো এখন আমরা যদি বলি যে আমার অপশন ছিল সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, এখন যদি থাকে সঙ্গে সঙ্গে আমাদের বেশিরভাগের উত্তর আমাদের সকর্মকের দিকে চলে যায়। পাখি কি গায়? পাখি গান গায়। কিন্তু বামনদেব চক্রবর্তী বা আরও বেশ কিছু বই আছে, সেখানে জাস্ট এই উদাহরণটাই দেওয়া আছে। সেইখানে উদাহরণ যদি আমরা দেখি, তাহলে সেই উদাহরণটা দেখা যাবে অকর্মক ক্রিয়ার উদাহরণ দেওয়া আছে। যেই মুহূর্তে অকর্মক ক্রিয়ার উদাহরণ আমরা দেখলাম উত্তরে, সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল, কি করে হলো অকর্মক? তাহলে বেশ কিছু কিছু জন পাণ্ডিত্য ফলিয়ে বলে যে ওটা প্রিন্টিং মিস্টেক কিংবা ভুল দেওয়া আছে, আর না হলে কেউ কিছু কিছু ভাবে আমরা এটা বুঝতেই পারি না যে কেন অকর্মক হয়ে গেল। আসলে পাখি তো আর গান গায় না। পাখি কি গায়? পাখি গায় না, পাখি চিৎকার করে, পাখি ডাকে। এখন যদি আমার যে ক্রিয়াটা থাকবে, সেই ক্রিয়াটা যদি তার নিজস্ব যে ধাতুগত অর্থ, সেই অর্থে যদি প্রযুক্ত না হয়, তাহলে তার পূর্বে যে বিশেষ্য বা বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়টা থাকে, তার সঙ্গে যুক্ত হয়ে সে একটা ক্রিয়াপদই গঠন করে। তাহলে তখন আমার এটা যুক্ত ক্রিয়া হয়ে গেল। কর্তা হচ্ছে পাখি,
ক্রিয়া হচ্ছে গান গায়, এখানে তো কর্ম নেই, ফলে অকর্মক হয়ে গেল। অথচ আমি যেটা প্রথমে বলেছিলাম, বিশ্লেষণাত্মক ব্যাকরণ বইয়ের অভাব। আমরা যে কোনো বই ফলো করি না কেন, কেন যুক্ত ক্রিয়া কোথাও বলা নেই, কোনো জায়গাতে কিন্তু বলা নেই। সাধারণত বাজারে যে বইগুলো চালু আছে, যেগুলো স্টুডেন্টরা পড়াশোনা করে, কোথাও কিন্তু বলে দেওয়া নেই কেন যুক্ত ক্রিয়া আর কোনটা কেন যুক্ত ক্রিয়া হবে না। আমরা যদি উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো। চাষিরা ধান কাটে, তো তাহলে চাষিরা ধান কাটে, এখন চাষিরা কি কাটে? ধান কাটে, তাহলে ধান আমার কর্ম, কাটে হচ্ছে ক্রিয়া, চাষি হচ্ছে কর্তা। আমি যদি আবার একটা উদাহরণ নিই, সে সাঁতার কাটে, তাহলে সে হচ্ছে বাক্যের কর্তা, সাঁতার হচ্ছে কর্ম, কাটে হচ্ছে ক্রিয়া। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা যাবে এখানে সাঁতারকে কিন্তু বলা হবে কর্ম নয়, কারণ সাঁতার এখানে কাটে, এই কাটা বলতে আমরা যা বুঝি, সাঁতার সেই অর্থে কাটা যায় না। সাঁতার কাটার জন্য কোনো অস্ত্রের দরকার হয় না, কোনো হাতিয়ারের দরকার হয় না। তাহলে কাঠ ধাতু যে অর্থে প্রযুক্ত হয় সাঁতার কাটাতে, সেই অর্থে নয়। তখন সেখানে সাঁতার এবং কাটা এই দুটো অংশ মিলে একটা ক্রিয়া হয়ে গেল, তাহলে সে তখন বাক্যের কর্তা, আর এটা পুরোটা এটা হয়ে গেল ক্রিয়া। আর ধান কাটে, ধান কাটা যায়, কাস্তে দিয়ে ধান কাটে, তাহলে তখন কাটে ক্রিয়ার অর্থ বজায় আছে, ফলে ধান সেখানে হয়ে গেল কর্ম, এটা হয়ে গেল ক্রিয়া। এই যে যেটা বলছিলাম বিশ্লেষণাত্মক ব্যাকরণ, সেটার বড় অভাব। আবার যদি আমরা আরেকটা সমস্যা দেখি, তাহলে পরে দেখো বলো 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 সবে, শত বিনা বেনু রবে। এখন আমরা যখন আমরা দেখি, আমরা উদাহরণগুলো নিয়ে নিই সবগুলো। এখন তারপরে আমরা কি দেখছি, এইখানে আমার সবে আছে, এখানে আমার সবে আছে, এখানে আমার সব আছে। এখন আমরা জানি যে সব, সকল, সবার, এই ধরনের বেশ কিছু সমস্ত যা কিছু আছে সবগুলো আমাদের হয় সমষ্টিবাচক সর্বনাম। তাহলে আমরা উদাহরণ পড়েছি, সংজ্ঞা পড়েছি, সব শব্দটাকে পেয়েছি, চোখ বন্ধ করে একেও বলে দিলাম যে এখানে সব হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম, এখানেও সব হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম, এখানেও সমষ্টিবাচক সর্বনাম। তার কারণ আমরা সঙ্গে সঙ্গে ধরে নিলাম যে এখানে সমষ্টিবাচক সর্বনামের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে দুটো ক্ষেত্রেই, কিন্তু হবে না। কোনো একটা পদ তাকে আপাত দৃষ্টিতে যত সহজ মনে হবে তা কিন্তু সহজ নয়। এখানে কে বলবে না সবে বলবে, তাহলে সমষ্টিবাচক সর্বনাম, সর্বনাম। এখানে সবে খেতে বসেছি, অমনি বৃষ্টি শুরু হলো, সবে খেতে বসেছি, সবে মানে সবে মাত্র, এক্ষুনি, তাহলে এক্ষুনি খেতে বসেছি, এই যে ক্রিয়াটা আছে তাকে বিশেষিত করছে, তাহলে তখন এটা হয়ে গেল ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আর পাখি সব করে রব, কে রব করে? পাখি রব করে, তাহলে পাখি হচ্ছে আমার বাক্যের কর্তা। তাহলে পাখি যদি আমার বাক্যের কর্তা থাকে, যদি আমার সেটা উদ্দেশ্য হয়, তাহলে সব এখানে কি করবে? কেমন পাখি? সব পাখি। তাহলে তখন এটা আমার হয়ে গেল বিশেষণ। তাহলে বদ্ধমূল ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, সংজ্ঞা পড়ে ব্যাকরণের কতগুলো উদাহরণ মুখস্থ করে কিছু ট্রিক্স ফলো করে ব্যাকরণ কিন্তু শেখা যাবে না। তাহলে ব্যাকরণ শিখতে গেলে কি করতে হবে? প্রত্যেকটি বই হাতের কাছে যা থাকবে তাকে নিখুঁতভাবে পড়তে হবে। যখন কোনো কিছু একটা প্রশ্ন পাবো, তখন সেই প্রশ্নটাকে প্রয়োগগত দিক থেকে বিশ্লেষণ করে দেখতে হবে, এবং প্রচুর পরিমাণে যে উদাহরণ থাকবে সেই উদাহরণগুলো কেন, কোন পর্যায়ে পড়ে, কিভাবে পড়ে, সেইটাকে ভালো করে কিন্তু নির্ধারণ করতে হবে। আজকে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেল, আরও বেশ কিছু বিষয় আমার আলোচনা করার ছিল। আমি এটার একটা সেকেন্ড পার্ট করব এবং সেই সেকেন্ড পার্টে বাকি বিষয়গুলো আলোচনা করব। আজ এই পর্যন্তই।